আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। যারা শেয়ার মার্কেটে নতুন তারা অনেকেই কনফিউজড থাকেন যে সিমিলার স্টকের ক্ষেত্রে, অর্থাৎ সিমিলার কোম্পানির ক্ষেত্রে একটা কোম্পানির চেয়ে আরেকটা কোম্পানি ভালো কিভাবে, সেটা কোন কোন মানদণ্ডে আমি সেটা যে ভালো সেটা বুঝবো কিভাবে, অর্থাৎ কি কি মানদণ্ড আছে যেটা একটা কোম্পানিকে আরেকটা কোম্পানি থেকে এফিশিয়েন্ট হিসেবে প্রমাণিত করে। এখন সিমিলার আপনার হচ্ছে যে স্টক কোনগুলি, ধরুন বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি, আপনি বাটা কোম্পানি সেও জুতা তৈরি করে, অ্যাপেক্স কোম্পানি সেও জুতা তৈরি করে। এখন দুইটা কোম্পানি প্রায় সিমিলার স্টক আমরা বলতে পারি। এই দুইটার ক্ষেত্রে আপনি কিভাবে পৃথক করবেন যে এই দুটার মধ্যে কে বেশি এফিশিয়েন্ট? সো সিমিলার স্টকের ক্ষেত্রে এফিশিয়েন্সি টেস্ট করার আপনার কয়েকটা পদ্ধতি আছে। সে পদ্ধতিগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম যে বিষয়টা আপনি দেখবেন সেটা হচ্ছে যে এক নাম্বার ইনফরমেশন অ্যাভেলেবিলিটি। এখন ইনফরমেশন অ্যাভেলেবিলিটি বা তথ্যের সহজলভ্যতা, এটা হচ্ছে আপনি দেখবেন যে কোন কোম্পানিটি তার যে বিভিন্ন তথ্য আছে সেই তথ্যগুলো খুব সহজেই সে অ্যাভেলেবেল করে এবং খুব দ্রুত সেটা আপনার প্রচার করে। আমরা জানি যে কোম্পানিগুলো তার ত্রৈমাসিক বা ষান্মাসিক অথবা প্রতি কোয়ার্টারলি তার রিপোর্টগুলো জেনারেট করতে হয় এবং পত্রিকায় পাবলিশ করতে হয়। কিছু কিছু কোম্পানিতে দেখবেন যে খুব বিলম্বে সেটা পাবলিশ করে, আর কিছু কিছু কোম্পানি ইনস্ট্যান্টলি সেখানে কোম্পানিতে কে এমডি হলো, কোম্পানির কে চেয়ারম্যান হলো, বোর্ড অফ ডিরেক্টর কী কী ডিসিশন নিল, এই তথ্যগুলো খুব দ্রুত চলে আসে। তাহলে এই কোম্পানিগুলোকে আপনি এফিশিয়েন্ট মনে ধরে নিতে পারেন। সো বাটা বা অ্যাপেক্সের মধ্যে যেই কোম্পানিটা এই কাজটা খুব দ্রুত করে, আপনি সেটাকে অন্য কোম্পানির চেয়ে এফিশিয়েন্ট মনে করতে পারেন। আর এভাবে এফিশিয়েন্টও মনে করা যায় যেহেতু সে এই কাজগুলো খুব দ্রুত করে, তাহলে তার মিডিয়া, তার যে লোকবল, তারাও খুব এফিশিয়েন্ট, এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। সো দুইটা কোম্পানির মধ্যে যার হচ্ছে ইনফরমেশন অ্যাভেলেবিলিটি খুবই স্বচ্ছ এবং খুব দ্রুত, তাকে সিমিলার স্টকের মধ্যে তাকে আপনি এফিশিয়েন্ট হিসেবে ধরে নিতে পারেন, তার স্টক আপনি কিনতে পারেন। দুই নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার লিকুইডিটি, মানে হচ্ছে তার ফান্ড কতটা অ্যাভেলেবেল এবং সেটা কত দ্রুত ট্রেডিং হচ্ছে। লিকুইডিটি বিষয়টা আপনাকে এই জন্য বলতেছি যে এখানে কোন কোম্পানিটা আপনাকে দেখবেন খুব দ্রুত খুব বেশি পরিমাণে বেচা কেনা হচ্ছে, অর্থাৎ যেই কিছু কোম্পানির আপনার দেখবেন যে তার শেয়ার বা স্টক প্রাইস খুব অনেক দিন পর পর বেচা কেনা হয়, আর কিছু কোম্পানি আছে যেটা খুব দ্রুত বেচা কেনা হয়, অনেক বেশি বায়ার থাকে, অনেক বেশি সেলার থাকে। সো আপনি যদি সিমিলার স্টকের মধ্যে সাপোজ বাটা এবং অ্যাপেক্সের মধ্যে আপনাকে দেখতে হবে কোন বাটার নাকি অ্যাপেক্সের কার শেয়ারটা খুব বেশি কেনা বেচা হচ্ছে, তার মানে ওই কোম্পানিটার অনেক বেশি সেলার আছে, অনেক বেশি বায়ার আছে, তার মানে দ্যাটস পিপলস, মানে শেয়ার যারা পারচেসার অথবা সেলার তারা ওই কোম্পানিটাকে নিয়ে অনেক বেশি কনসার্ন, কারণ হচ্ছে তার ইনফরমেশনগুলো খুবই অ্যাভেলেবেল এবং তারা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন, মার্কেট সম্পর্কে ওয়াকিবহাল আছেন। সো আপনি সেই কোম্পানিটাকে আপনি এফিশিয়েন্ট কোম্পানি মনে করতে পারেন বা এফিশিয়েন্ট অল্টারনেটিভ স্টকের মধ্যে তাকে আপনি এফিশিয়েন্ট মনে করতে পারেন। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করলাম। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে যে ইনভেস্টর অ্যান্ড অ্যানালিস্ট। আপনি হচ্ছে যে যেই কোম্পানির মধ্যে ইনভেস্টর এবং অ্যানালিস্টের যে মিক্স রয়েছে, আপনি দেখবেন যে সেটাকে আপনি মনে করবেন যে সেটা হচ্ছে একটা স্ট্রং স্টক। বাটা বা অ্যাপেক্সের মধ্যে যার এটা বেশি আছে সেটাকে আপনি স্ট্রং বা এফিশিয়েন্ট মনে করতে পারেন। এটা হচ্ছে যে অ্যানালিস্ট অথবা আমরা যে বলতে পারি যে ইনভেস্টর, এটা এরকম যে কিছু কিছু কোম্পানির যারা আপনার হচ্ছে যে বায়ার বা সেলার যারা ট্রেডিং করছে, তারা হচ্ছে যে অনেক বেশি ইনস্টিটিউশন থাকতে পারে, সেখানে অনেক বেশি অর্গানাইজেশন থাকতে পারে, সেটার শেয়ারের মালিক অনেক বিজনেস অ্যানালিস্ট থাকতে পারে, অনেক হাই লেভেলের লোকজন। সো যেই কোম্পানিটার শেয়ারধারীরা বা ট্রেডাররা অনেক বেশি ইনস্টিটিউশন তার সাথে জড়িত, অনেক বেশি অ্যানালিস্ট যার সাথে জড়িত, অনেক বেশি হচ্ছে যে আপনার আর যারা হচ্ছে যে অর্গানাইজেশন যার সাথে জড়িত, আপনি সেই কোম্পানিটাকে তুলনামূলকভাবে এফিশিয়েন্ট মনে করতে পারেন। এক্ষেত্রে দেখবেন যে যার সাথে শুধু নমিনাল কিছু হচ্ছে যে শেয়ার হোল্ডাররা বা খুব ইনসিগনিফিকেন্ট কিছু শেয়ার হোল্ডাররা তার ট্রেডিং করছে, সেটাকে আপনি ইনএফিশিয়েন্ট মনে করতে পারেন তুলনামূলকভাবে।
সো 3 নম্বর পয়েন্টটা আমরা বললাম। সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি, অর্থাৎ কোম্পানির ইন্টারনাল যে রেগুলেশনগুলো আছে কোম্পানির আপনার রিপোর্টিংয়ের মধ্যেই দেখবেন যে সেখানে যদি কোনো তারা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলে যে সমস্ত আপনার হচ্ছে যে অথরিটি আছে, রেগুলেটরি অথরিটি আছে, সেই রেগুলেশনগুলো তারা খুব সুন্দরভাবে মেনটেন করছে কিনা এবং সেটার সাথে রেগুলেশন মেনটেন করার কারণে তারা কিছু পুরস্কার পাচ্ছে কিনা, রেটিং ভালো হচ্ছে কিনা, এই রিপোর্টগুলো আসতেছে কিনা। আর কোনো কোম্পানি সেই রেগুলেশনগুলো মেনটেন না করার কারণে তারা হচ্ছে যে পানিশমেন্ট পাচ্ছে কিনা অথবা রেটিংয়ের অবনমন হচ্ছে কিনা, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে সেম বা হচ্ছে যে আপনার সেম স্টকের ক্ষেত্রে আপনার কোনটা এফিশিয়েন্ট সেটা নির্ণয় করার ক্ষেত্রে। সো আমরা মোটামুটি যদি একটু রিক্যাপ করি তাহলে বা পুনরায় বলতে পারি যে আপনি হচ্ছে যে যদি কোনো অল্টারনেটিভ স্টকের ক্ষেত্রে আমরা এখানে উদাহরণ দিয়েছি বাটা, বাংলাদেশের ক্ষেত্রে বাটা এবং অ্যাপেক্স সেম বা অল্টারনেটিভ আপনার স্টক, এক্ষেত্রে আপনি কোন স্টকটা কিনবেন, কোন স্টকটাকে আপনি এফিশিয়েন্ট মনে করবেন সেটা যাচাই করার জন্য আমরা 4টা পয়েন্ট বললাম। প্রথমত হচ্ছে যে সেটার কে কত দ্রুত ইনফরমেশন দিতে পারে, তার যত ধরনের আপডেট আছে সেগুলোর ব্যাপারে, কার লিকুইডিটা অর্থাৎ সেখানে কত বেশি লোক ট্রেডিং করতেছে, যেটা বেশি সেটা বেশি এফিশিয়েন্ট। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে যে ইনভেস্টরদের যে ডাইভার্সিটি সেটা কার কত বেশি সেটা। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কে কত বেশি রুলস এবং রেগুলেশন এবং ট্রান্সপারেন্ট সেটা মেনে কারা বেশি পরিমাণে আপনার পুরস্কার পাচ্ছে অথবা রেটিং কার কত ভালো, সেইটা অ্যানালাইসিস করেই আপনি বুঝতে পারেন যে অল্টারনেটিভ স্টকের মধ্য থেকেও কে সবচেয়ে বেশি ভালো। অর্থাৎ বাটা বা অ্যাপেক্সের মধ্যে আপনি বাটার শেয়ার কিনবেন নাকি অ্যাপেক্সের শেয়ার কিনবেন সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারেন। আশা করি আমার এই ভিডিও দেখার পরে যারা খুব কাছাকাছি বা অল্টারনেটিভ যে সমস্ত স্টক আছে কোনটা শেয়ার কিনবেন সেটা নিয়ে সন্দেহ থাকেন তারা সেই সিদ্ধান্তটি নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।